আসসালামু আলাইকুম। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসতেছে, নির্বাচন নিয়ে শঙ্কা, আতঙ্ক ততই বাড়তেছে। তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু মানুষের ভিতরে বিশ্বাস এবং আস্থাটা এখনো জন্ম নেয় নাই যে নির্বাচন আদৌ হবে, নিশ্চিতভাবে নির্বাচন হবে। এই ধারণাটা মানুষ এখনো করতে পারতেছে না। কারণ হলো, সর্বশেষ যে হামলা হয়েছে, ইনকিলাব মঞ্চের একজন সদস্য ওসমান হাদি, ওনার উপরে এই হামলায় উনি গুরুতর আহত। তো উন্নত চিকিৎসার জন্য ওনাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ওনার অবস্থা খুব সঙ্গীন, খুব খারাপ অবস্থায় উনি আছেন। বাঁচবেন কি বাঁচবেন না জানি না সেটা, কিন্তু ওনার এই হামলা, ওনার উপরে হামলাটা, এটা একটা বড় কিছুর মেসেজ দেয়। যে মেসেজগুলো আমার কাছে মনে হচ্ছে সেটা হলো, এটাকে কেন্দ্র করে রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতি যারা করতেছেন বা যারা নির্বাচন চাচ্ছেন না, তারা বেশ ফায়দা লোটার চেষ্টা করবে। দেশে রাজনৈতিক যে ঐক্য, এমনকি নির্বাচনকালীন যে ঐক্য, সেটা তৈরি হয় নাই। কিছুদিন আগেও ছিল না, এখনও নাই। এই হামলার পরে অনৈক্যটা আরও প্রকাশ্য রূপ নিচ্ছে। কেউ কেউ সরকারকে ব্লেম করতেছে, কেউ কেউ ব্লেম করতেছে ঢাকা ৮ আসনের ওসমান হাদির যে প্রতিপক্ষ বিএনপি নেতা মিস্টার মির্জা আব্বাসকে। ওনাকে হামলার মাস্টারমাইন্ড বলা হচ্ছে। কাদা ছোড়াছুড়ি করতেছে এনসিপি এবং বিএনপি বা জামাত বা অন্যান্য দল, একদল আর এক দলকে সন্দেহ করতেছে। রাজনৈতিক নির্বাচনকালীন যে একটা ঐক্য আসবে, সেটা শুরু থেকেই ছিল না। এইটা যে নাই, এটা চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে নির্বাচনকালীন অনৈক্যটা ওসমান হাদির উপর হামলার পরেই আমরা দেখতে পাচ্ছি। এখানেই শেষ না, আইন শৃঙ্খলা বাহিনীরা নড়েচড়ে বসছে। এত বছর মব নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ধরনের অনেক আলোচনা, অনেক সমালোচনা ছিল। মব দমন করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে সেই মব বা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা না করা হোক, অ্যাটলিস্ট সন্ত্রাস দমনের যে অনীহা বা ব্যর্থতা, এইটার কারণে দেশের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা 50 লক্ষ টাকা খুনিকে ধরাই দিবে রিওয়ার্ড ঘোষণা করছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় না। সন্দেহ করা হচ্ছে যে উনি অলরেডি বর্ডার পার হয়ে চলে গেছে। আর খবরে বেরিয়েছে যে বর্ডারটা সিল করে দেওয়া হয়েছে এই 2 জন খুনি ধরার জন্য। আসলে কি হচ্ছে আমরা কেউই জানি না। একদিকে ঢাকার মতো একটা জায়গায় যেখানে ওয়েল সিকিউরিটি থাকার কথা, একজন সংসদ সদস্য নির্বাচনের ক্যান্ডিডেট, তাকে মেরে আধমরা করে ফেলছে বা মেরে ফেলছে। এরকম একটা খুনি ধরতে প্রায় একদিন 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 48 ঘন্টা পার হচ্ছে, কাউকে ধরতে পারতেছে না আইন শৃঙ্খলা বাহিনী। কত অবনতি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কতটা অবনতি। এছাড়া বর্ডার ক্লোজ করে দেওয়া হয়েছে এবং দলগুলো, মানে প্রধান উপদেষ্টা মিটিং ডাকছে, ডেকে উনি বলতেছেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে। মানে একটা সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলতেছেন। তারেক জিয়া বলতেছেন যে যে এই 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 যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এখান থেকে যেন কেউ ফায়দা লোটার চেষ্টা না করে, ফায়দা লড়তে যাতে না পারে, যারা ষড়যন্ত্র করতেছে ফায়দা লড়তে না পারে। এখন অনৈক্য তো শুরু থেকেই ছিল। এবং এই যে নির্বাচন, কেউ বলতেছিল পিছিয়ে দেওয়া হোক, কেউ বলতেছে যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হোক। নির্বাচনের সময় নিয়ে অনৈক্য ছিল, হা ভোট না ভোট নিয়ে অনৈক্য ছিল, তফসিল ঘোষণা করছে সেইটা নিয়েও শঙ্কা। তো এর মধ্যে হঠাৎ প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে বলতেছে অনৈক্য যাতে তৈরি না হয়। আশা করব যে উনি আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু অ্যাক্টিভ হতে অর্ডার দেবেন, সে ব্যাপারে আরেকটু মনোযোগী হবেন। 3 দলের সাথে উনি একটা বৈঠক করছেন, বৈঠকে উনি বেশ জোরালোভাবে
দলীয় সমর্থনগুলা পাওয়ার চেষ্টা করতেছেন। তো এইটা দেখলাম পত্রিকা মারফত। তো দলগুলো এনসিপি, জামাত এবং বিএনপি এই সরকারকে যে সাপোর্ট দেওয়া যাচ্ছে তার এটা 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 বোঝা যাচ্ছে, কিন্তু এতে তো আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না। আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে, মানুষের ভিতরে আস্থা আসতেছে না। দলীয় ঐক্য আর আইন শৃঙ্খলা দুইটা তো ভিন্ন জিনিস। শুধু তাই না, সারা দেশে যে আজকে যে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, সবাই দাবি করতেছে, কেউ কেউ দাবি করতেছে নতুন উপদেষ্টা নিয়োগ করার জন্য, যে কাউকে কাউকে বাদ দিয়ে এই শেষ সময়ে এসে দেশ বাঁচানোর জন্য নতুন উপদেষ্টা নিয়োগের কথা বলতেছে। মাহমুদুর রহমান, তারপর হলো কয়েকজনের নাম আসছে, মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ওনাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কেউ কেউ বলতেছেন যে ওনাদেরকে বিদেশ থেকে এনেও দেশ ঠিক করার জন্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। কারণ নির্বাচনের আসছে হলো 2-3 মাস, 2 মাস বাকি আছে। এখন উপদেষ্টা নিয়োগ দিলে এই উপদেষ্টা কখন কি কাজ করবে? আইন শৃঙ্খলার তো অবনতি কেন? তো যাই হোক, ঐক্যের ডাক দিচ্ছেন প্রধান উপদেষ্টা। উনি প্রায় পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেন, বিভিন্ন ব্যাপারে ঐক্য হয়। দৃশ্যত যে ঐক্যটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে ঐক্যটা এই মাসের মধ্যে ভেঙে যেতে পারে। কারণ বিএনপি থেকে 25 তারিখে তারেক জিয়ার যে বাংলাদেশে আসার একটা সম্ভাব্য ডেট না, একদম ফিক্সড একটা ডেট ঠিক করা হয়েছে। কোনো কারণে যদি এটা ল্যাপস হয়, তারেক জিয়া যদি আসতে না পারে, তাহলে নির্বাচন হবে না। গতকালকে এই ডেটটা ঘোষণা করা হয়, এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে না, যদি এই পলিটিক্যাল অস্থিতিশীলতা বাড়ে বাংলাদেশে, তাহলে যদি তারেক জিয়া বাংলাদেশে না আসে, তাহলে নিশ্চিতভাবে নির্বাচনটা এই মাসের মধ্যেই পিছিয়ে দেওয়ার খবর আসবে। তারেক জিয়া একটা ঐক্যের প্রতীক হিসাবে কাজ করতে পারতো বাংলাদেশে আসলে, কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা অবনতি, এই ধরনের হামলা তার উপরে হতে পারে, অনায়াসে হতে পারে। বুলেট প্রুফ গাড়ি দিয়ে হামলা ঠেকানো যাবে না। কারণ হলো, এর আগে আমরা দেখছি বেনজির ভুট্টোর উপরে হামলা হয়েছে বাংলাদেশে। এ ধরনের হামলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হোক, পলিটিক্যাল পার্টির প্রতিপক্ষেরকে দমন করা, এই হামলা ওনার উপর হতে পারে। 17 বছর ধরে উনি দেশের বাইরে আছেন, একটা সেফ জোনে আছেন। উনি বাংলাদেশে আসলে তো পরাজিত শক্তির লোকেরা তো ওনাকে যে ছেড়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। তো আইন শৃঙ্খলার অবনতি যে চরম আকার ধারণ করছে, এইটা তারেক জিয়ার বাংলাদেশে আসতে বাধা সৃষ্টি করলেও করতে পারে। উনি আসতেও পারে, বলা যাচ্ছে না। কিন্তু আমার কেন মনে হচ্ছে যে উনি আসবে না, আসা উচিত, দেরি হবে, কয়েকদিন পরে আসবে, এগুলা বলে বলে এতদিন যে সময় ক্ষেপণ করছে, এই চূড়ান্ত ডেটেও যদি উনি আসতে না পারে, এটা বিএনপির জন্য একটা একটা মানে নির্বাচনের আগে একটা বড় রকমের পরাজয় হবে। আবার শুনলাম যে বিএনপির যে নেতা আছে আখতারুজ্জামান, উনি জামায়াতে যোগ দিছে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য বলতেছি, কারণ এই সময়ে এসে আমরা দেখতেছি যে গত 1-1.5 বছরে এই সরকারের আমলে জামায়াত সবচেয়ে বেশি সুবিধাভোগী, এনসিপি সবচেয়ে বেশি সুবিধাভোগী। যতগুলো নির্বাচন হয়েছে অধিকাংশতে জামায়াত বিজয়ী হয়েছে, বিএনপি খুব একটা সুবিধা করতে পারেনি। এমনকি সরকারের কাছে অনুনয় বিনয় করেও ইশরাক হোসেনের মতো একজন উদীয়মান তরুণ ওনাকে নিয়োগ দিতে পারে নাই সিটি কর্পোরেশনের মেয়র পদে। তো এই যে সরকারের সাথে যে মুখে মুখে একটা ভালো লাগা মন্দ লাগা, একজন আরেকজন মেনে নেওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি তো কোনো বেনিফিট বিএনপি এই সরকার থেকে খুব একটা পায় নাই। তো জামাত সরকারের বা প্রশাসনের পৃষ্ঠপোষকতা লাভ করতেছে, এটা যেমন সত্য, পাশাপাশি অনেকগুলো সিটে বা বিভিন্ন ইলেকশনে জামাত বিজয়ী হয়ে গেছে। এখন যদি দেখা যায় যে বিএনপি এই ধরনের হেভিওয়েট নেতারা এই ধরনের টাইমটা রক্ষা করতে পারতেছে না, এবং আখতারুজ্জামানের মতো একজন প্রতিভাবান নেতা যার অতীতে দল বদলের রেকর্ড আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উনি পাবলিকলি কথা বলেন, অনেক কথা বলেন, যে কথাগুলো মানুষজন খায়, মানুষজন শোনে। বিএনপির একজন রেগুলার স্পিকার, উনি মানুষের সাথে কথা বলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলে, চ্যানেলগুলোতে কথা বলেন। তো ওনার মতো একজন ব্যক্তি বিএনপি সমালোচনা করে জামায়াতে যোগ দিচ্ছে। তো জামাত তো ধরেন যদি সুষ্ঠু ইলেকশন হয়, সব কিছু ধরেন সবগুলো ফ্যাক্টর ঠিক আছে, বিএনপি বিজয়ী হওয়ার কথা ছিল বা হবে।
তো এখন এইরকম একটা হেভিওয়েট নেতা জামাতে হঠাৎ করে চলে যাওয়া, এইটা বিএনপির অন্তর্কলহ নাকি অন্তর্দ্বন্দ্ব, এইটা বোঝা যাচ্ছে না। তবে এটা বিএনপির জন্য একটা ভালো মেসেজ ক্রিয়েট করতেছে না। বিএনপি বড় দল, 2-4-10টা নেতা গেলে কিছু যায় আসে না, কিন্তু এই নেতা হঠাৎ করে জামায়াতের মতো একটা দলে যোগ দেওয়া, যেটার সাথে বিএনপির এই মুহূর্তে মানে ফার্স্ট কম্পিটিটর হিসেবে বিবেচনা করার কথা, সেরকম একটা দলে যোগ দিচ্ছে, এইটা বিএনপির জন্য একটা বড় ধরনের ক্ষতি বলে আমি মনে করতেছি। তো স্বাভাবিকভাবে এটা বিএনপির মনোবলকে ভেঙে, মনোবলের মানে বিএনপির যারা নেতৃত্ব আছেন, তো ওনাদের এই পরিস্থিতিটাকে নেগেটিভ হিসেবে দেখবে মানুষজন, সাধারণ মানুষজন বলবে যে বিএনপি এই নেতা নিজেকে বিএনপিতে রাখতে পারে না, অথবা এই সময়ে বিএনপি ছেড়ে যাওয়ার একটা রহস্য তারা খুঁজবে মানুষজন। কোনো বাই চান্স, আল্লাহ না করুক, যদি তারেক জিয়া দেশে না আসতে পারে 25 তারিখে, আইন শৃঙ্খলা যদি চরম অবনতি ঘটে, বা সামহাও যদি উনি দেশে না আসতে পারেন, তাহলে এটা বিএনপির জন্য, বিএনপি হয়তো দাবি করবে যে এখন নির্বাচন পিছাই দেন, আগে আইন শৃঙ্খলা ঠিক করেন। ঠিক আছে, তো এইরকম একটা পরিস্থিতি দেশে আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। কারণ হলো প্রধান উপদেষ্টা ষড়যন্ত্রের কথা বলছেন, যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন যাতে না হয়, সবাইকে সতর্ক থাকতে বলছে, ঐক্যবদ্ধ। এখন প্রধান উপদেষ্টা যখন ষড়যন্ত্রের কথা বলেন, এটা খুব অ্যালার্মিং, বাংলাদেশের জন্য অ্যালার্মিং একটা সিচুয়েশন। সবচেয়ে বড় কথা, আর এগুলোর বাহিরেও খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন চ্যানেলগুলোতে আলোচনা হচ্ছে যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাদের কার্যক্রম ব্যান করা হয়েছে, তথা আওয়ামী লীগ এবং অন্যান্য দল, আওয়ামী লীগের সমমনা যে দলগুলো আছে, বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া গেছে যে এই দল এবং ভারত থেকে প্রশিক্ষিত প্রায় 80 জন শুটার বাংলাদেশে ঢুকছে। এই শুটারদের কাজ হলো নির্বাচনের আগে টার্গেট কিলিং করা। তো এই টার্গেট কিলিংয়ের একটা অংশ হলো এই যে ওসমান হাদি, এরা 11 তারিখ থেকে নাকি কাজ শুরু করছে, এই মাসের 11 তারিখ, অর্থাৎ যেদিন তফসিল ঘোষণা করছে তার দিন থেকে তার কাজ শুরু করছে, এবং তারা 12 তারিখ থেকে কাজ শুরু 12 তারিখেই তারা তার প্রধান অপারেশনটা তারা চালাইছে ওসমান হাদির উপরে। যে একটা চ্যানেলে শুনলাম যে চিটাগং, ঢাকা আর খুলনা এটা তাদের মেইন টার্গেট। আর এক জায়গায় শুনলাম যে শুধু এখানেই না, বেছে বেছে প্রায় 100 নেতাকর্মীর হত্যা, গুপ্ত হত্যা, আগুন দেওয়ার মতো ঘটনা তারা ঘটাবে শুধু ইলেকশন বানচালের জন্য। তো এখন এই সব পরিস্থিতি যদি সত্য হয়, প্রশাসন কি পদক্ষেপ নেবে? বাংলাদেশের প্রশাসন এতদিন ধরে যারা মব দমন করতে পারে না, কিন্তু আসলে কি এই মব দমন করতে পারবে? নতুন কি কোনো উপদেষ্টা সরকার নিয়োগ দেবে শেষ সময় এসে, নাকি উপদেষ্টা পরিষদে রিশাফল করবে? এইসব একটা প্রশ্ন, এগুলো আসলে সমাধান হওয়া জরুরি। শুধু ইলেকশন হয়ে যাবে এটা হলে ভালো, কিন্তু ভিন্ন চিত্র হইল যে ইলেকশন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হইতে পারে, সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। কেউ অনেকে বলতেছে যে ভারত ইলেকশন চায় না, তারপর হলো ভারত চাচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন, এই জন্য হয়তো বা সবগুলো দল মুখে মুখে যতই আপোষের কথা বলুক, নির্বাচনমুখী তৎপরতা বলুক, চূড়ান্ত পর্যায়ে তারা নির্বাচনটা করতে পারবে না। ভারতের আপত্তিকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ ব্যাপারে আমার কাছে তথ্য নাই, আমি সাংবাদিক না, কিন্তু আমি যদি এইটা হয়, ভারত যদি খুব স্ট্রংলি বলে, আর বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের লেজগুলো তো যেহেতু ইন্ডিয়াতে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভারতের কথার বাহিরে তারা হয়তো চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করবে না। বাংলাদেশের এমনিতেই আমরা জানি স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইসব বিভিন্ন টার্ম আছে না, প্রতিরক্ষা টার্ম, এগুলো বেশ কম্প্রোমাইজ। তো এইরকম একটা কম্প্রোমাইজড সভারিং কান্ট্রি, যে দেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজড, সেখানে আর একটা দেশ থেকে হস্তক্ষেপ করা খুব স্বাভাবিক। তো এরকম একটা দুর্বল রাজনৈতিক স্ট্রাকচারের দেশে এবং প্রধান উপদেষ্টা যদি আজকে যে ষড়যন্ত্রের কথা বলছেন, জাতীয় ঐক্য আবার নতুন করে ঐক্যের ডাক দিচ্ছেন, এই যে ভঙ্গুরতা, এই সব কিছু মিলায় আসলে নির্বাচন না হওয়ারও যথেষ্ট আশঙ্কা আছে। সব মিলিয়ে নির্বাচন না হওয়ার যথেষ্ট আশঙ্কা, সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে। তফসিল ঘোষণা মানেই নির্বাচন না, নির্বাচন পিছাইতে পারে, অনেক কারণে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। নতুন কোনো, এমনকি এই উপদেষ্টা পরিষদ বা এই প্রধান উপদেষ্টারা
নির্বাচন না দিয়া অন্য কোনো প্যাটার্নের দিকেও যেতে পারে। এগুলো বোঝা যাচ্ছে না, কিছুদিন গেলে বুঝতে পারবো কোন দিকে বাংলাদেশের অবস্থা টার্ন নিতেছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখতেছি, আইন শৃঙ্খলা, মানুষের সাইকোলজি, সেগুলো নির্বাচনের অনুকূল না। বাকিটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।